রোগ আসে, শোক আসে, কিন্তু এটা নিয়েই তো জীবন এবং শিল্পও আসলে সেগুলোর সাথেই। আমার অনেক কবিতা অনেককে ভালো লেগে গানে রূপান্তর করেছে। সব পরিচিতি আমি মুছে দিচ্ছি, শুধু একটা পরিচিতি দিচ্ছি, কবিতাই তার পটভূমি, বর্তমান এবং অন্ধকার আগামী। আপনি আসলে এই গদ্য পদ্যের মিল বা ভেদাভেদটাকে কিভাবে দেখেন? না, আমিও আসলে বোরহেসের মতো বিশেষ করি যে এখন এসে আসলে শিল্প মাধ্যমগুলোর পারস্পরিক ভেদ চিহ্ন আসলে লুপ্ত হয়েই গেছে। রফিক আজাদ মার কাছেও চিঠি লিখতেন না যে গদ্য লেখার ভয়ে। আমার ইচ্ছা আছে এক সময় যে একটি উপন্যাস লেখা। শিল্প তো একটা সংসার, মানে আমি ভিতরে সেই সংসার অনুভব করে, তা আমি কিন্তু সবকিছুরই ভোক্তা। আমি এখন মনে করি মুম্বাই যে সবকিছুই আমার যা, সেটা কবিতায় আসলে ব্যক্ত করা যায়। আপনার বই তো কতগুলো হলো? কবিতার বই 15-16টা। নতুন বই কি কি আসছে? আমার নিজস্ব বই একটি আসছে, রূপকথার রাস্তাঘাট, এটা বেঙ্গল বুকস প্রকাশ করছে। চিঠি আসে কত রং খামের, সুধাময় একটি চিঠির প্রতীক্ষায়, বুড়ো ডাকঘর আমি এখনো ঘুমোইনি। সুধী দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টক অনুষ্ঠানে। আজকে আমাদের এখানে একজন তরুণ কবি, যিনি মূলত নিজেকে কবিই বলেন। কিন্তু আমি মনে করি যে কবি কোনো একক সত্তা না, অর্থাৎ খণ্ডিত সত্তা না। কবি অর্থাৎ সব কিছুই। যিনি কবি তিনি আসলে গদ্যকেও আয়ত্ত করেন, দৃশ্যকেও আয়ত্ত করেন, শ্রবণকেও আয়ত্ত করেন। অনেকটা হচ্ছে সকল ভেদাভেদ মিটিয়ে দেওয়ার মানুষটি হচ্ছেন কবি। সেই রকমই একজন কবি যিনি আমার বিবেচনায় অত্যন্ত বহুমুখী প্রতিভার অধিকারী, ভীষণ শ্রুতিধর একজন মানুষ, ভীষণ পড়ুয়া। এইসব অভিধা, এইসব বিশেষণ শুনতে গিয়ে হয়তো মনে হচ্ছে যে খুব প্রাজ্ঞবয়স্ক একজন লোক, কিন্তু না, তিনি যথার্থ অর্থেই তরুণ, শরীরে মনে সকল অর্থে। আসুন আমরা কথা শুরু করি। কবি পিয়াস মুজিব, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ মুম্বাই। কেমন শরীর, কেমন এখন? সদ্য একটি রোগ থেকে উঠেছি, তারপরেও আমি বলবো যে শীত আমার প্রিয় ঋতু, জন্ম ঋতু। তো শীতের সাথে আমি মিলিয়ে দেখি আমার যত প্রিয় কবিদের আছে, র্যাবো, লোরকা, মানে যাদেরকে আমি অনুভব করি ভিতর থেকে জীবনানন্দ। তো রোগ আসে, শোক আসে, কিন্তু এটা নিয়েই তো জীবন এবং শিল্পও আসলে সেগুলোর সাথেই। আমি ভাবি যে সব সুখী যদি জীবন পেয়ে যেতাম তাহলে তো আর কবিতা লেখা হতো না। তো এই হৃদয়ের অসুখ বিসুখ সেগুলোর সাথে ঋতুর একটা সম্পর্ক আছে। শীতে আমি ভালোই থাকি, এই জন্য ভালোই আছি বলা যায়। মানে এই হলো আসলে আমি যা বলছিলাম, একজন কবি যে সর্বদর্শী, একজন কবি যে এক অর্থে একজন কি বলবো ভবিষ্যৎ দ্রষ্টা, একজন অতীত মন্থনকারী। পিয়াস, আপনার কথা সেটাই বোঝা গেল যে আপনি নিজের অসুস্থতাকেও ঋতুর সঙ্গে মিলিয়ে, জীবন দর্শনের সঙ্গে মিলিয়ে দেখলেন। তো আমি জানতে চাই পিয়াস, আপনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে এটা আমি অবশ্য জানি যে আপনি নিজেকে একদম বিশুদ্ধ একজন কবি হিসাবেই পরিচয় দিতে পছন্দ করেন, কিন্তু আমরা দেখতে পাই যে আপনার লেখা গান আছে, আপনার লেখা গদ্য আছে, এমনকি চলচ্চিত্র নিয়েও আপনার তীব্র একটা আগ্রহের জায়গা, বইও আছে চলচ্চিত্র নিয়ে। আমার সিনেমা ঘর নামে একটি বই আছে। তো এই যে সার্বিক পরিপ্রেক্ষিত, এইটাকে কি আপনি কবিতা লেখার সঙ্গে কোনো সাংঘর্ষিক মনে করেন? বা না, একেবারেই ভালো একটি প্রশ্ন করেছেন, একেবারেই সাংঘর্ষিক না। এবং আমি মনে করি যে প্রথম কথাটি বললেন যে কবি, সেটা নিয়ে তো আমার সংশয় আছে। কারণ সেফেরিসের একটা কথা, জর্জ সেফেরিস বলছেন যে আমরা একটা কবিতা লেখার পর পরবর্তী নতুন কবিতাটা লেখার আগ পর্যন্ত আমি তো আর কবি না, কিন্তু আমরা কিন্তু অবলীলায় সেটাকে একটা সামাজিক ঠিকাদারের মতো, ডাক্তারের মতো একটা সামাজিক ভূষণ হিসেবে কিন্তু ব্যবহার করছি। তো শিল্পীর ক্ষেত্রে আমি মনে করি এটা খুব চ্যালেঞ্জিং, যে আমি সবসময়, আমি মনে করি প্রতিটি শিল্পীরই অতৃপ্তি থাকে শিল্প মাধ্যমে যিনি কাজ করেন, তার নিজের একটা কাজ থেকে আরেকটা কাজে উত্তরিত হওয়ার আগ পর্যন্ত এই চ্যালেঞ্জটা চলতে থাকে, এবং তখন সে দুদুল্যমান রক্তাক্ত অবস্থা থেকে আসলে সে আর শিল্পী রইল কিনা নতুন সৃষ্টির আগ পর্যন্ত। তো সেই ব্যাপারটার ক্ষুধা থেকেই একসময় আমি প্রচুর গদ্য লিখেছি, এবং আমি ওদিন হিসাব করে দেখলাম যে আমি 3-4 বছর হয় আনুষ্ঠানিকভাবে গদ্য লিখছি না, কিন্তু গদ্য লেখার সমান্তরালে আমি যে পরিমাণ কবিতা লিখেছি তো সেটাও কম না নেহায়েত আর কি। এবং ওই ক্ষুধা থেকে, এবং আমি সবসময় যেটা চেষ্টা করেছি গদ্যে আমার পেশাগতভাবে আমাকেও আমার অফিসে নিউজের সেকশনে কাজ করতে, আমি সংবাদের গদ্য লিখতে গিয়েও যেটা আমার হয়েছে যে অবচেতনা এটা চলে আসে যে 2টা বা 3টা লাইনে একই শব্দ দুবার ব্যবহার যেন না করি, অটোমেটিক একটা সচেতনতা আমার কাজ করে। তো ওইটাকে আমি মনে করি যে বাংলা ভাষার যে অপার শক্তি, সম্ভাবনা, সৌন্দর্য আছে, সেটার প্রয়োগ তো নানান মাধ্যমে ঘটাতে আমি চাই। যেটা ধরেন
রবীন্দ্রনাথ, আমি অবাক হই যে কি করে নাচের নতুন নতুন যখন উনি ভাষা তৈরি করছেন, নাটকের ভাষা এক ধরনের ভাষায় লিখছেন, এবং ভাবাই যায় না ওই মানুষটা আবার তীক্ষ্ণ রাজনৈতিক প্রবন্ধ লিখছেন। তো আমাদের সেই সামর্থ্য নাই এতদিকে, এবং এখন সময়টা এমন যে সময় তো খুব খেয়ে নিচ্ছে, মানে প্রযুক্তি বলেন বা দ্রুত ধাবমান সময়, আসলে সাহিত্য বা শিল্পের জন্য একটা নিবিড় সময় সেটা আসলে ওইভাবে থাকছে না। চিন্তার ক্ষেত্রেও প্রভাবিত হয়, অনেক কিছু চলে আসে না চাইলেও। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে কবিতা লেখার অনুষঙ্গ হিসেবেই আমি অনেক কিছু লিখেছি একটা সময়, যে বসে থাকছি যখন তখন গল্প লিখেছি। আমি এমন গল্প লিখতে চেয়েছি যেটা কোনোভাবে আসলে পরাবাস্তব ঠিক না, ঠিক বাস্তবিক গল্প না, নাটকের গল্প না, বা নাটক বানানোর গল্প না, কিন্তু দেখা যাচ্ছে ওইটার মধ্য থেকেই আমার অনেকে পাঠক বা যে অনুরাগী, কেউ নির্মাতা 2-3টা নাটক চলো মানে টেলিফিল্ম সেগুলো নির্মাণ করেছেন। এবং এই শহরে জীবনানন্দ, হ্যাঁ, নগর ঢাকায় জনক জীবনানন্দ, তারপর রিমঝিম মাংস মাংসবিতান, বিতান অবলম্বনে রোজ নামচা নামে একটি হয়েছে। কিন্তু আমার এক খুব ঘনিষ্ঠ কলেজ বন্ধু, সে ওয়েব সিরিজের জন্য আমাকে প্রচুর চাপ দিয়েছে, এবং আমি রাফকা নামে কাফকাকে একটু করে ঢাকার বাস্তবতায় নিজেকেই আসলে প্রতিস্থাপন করে একটা লেখাও শুরু করেছিলাম, কিন্তু পরে দেখলাম এই জগৎ মুম্বাই, আমার জগৎ না। এবং আমি চিন্তা করলাম এটার আফটার ইফেক্ট, যে এটা হয়তো হবে না, কিন্তু এটা যদি জনপ্রিয় হয়ে যায় তখন আমার উপর কি অবস্থা হবে। সেই চাহিদা মিটাতে গিয়ে আমি কবিতা লিখতে পারবো, তো সেই চিন্তা করে আমি বন্ধুকে কিন্তু মানে বলে দিয়েছি যে আসলে এটা আমার জগৎ না, এবং সবাইকে দিয়ে সব কাজ হয় না। এখন আমার অনেক কিছু কিছু কবিতা অনেককে ভালো লেগে গানে রূপান্তর করেছে, কিন্তু পেশাদারভাবে আমার কখনো গীতিকার হওয়ারও ইচ্ছা নাই। কিন্তু এই প্রত্যেকটা শিল্প মাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু সবাই তো সব মাধ্যমের জন্য না। আমার মনে হয় শেষ পর্যন্ত আমি আমার বইয়ের পরিচিতিতে গত কয়েক বছর যাবত সব পরিচিতি আমি মুছে দিচ্ছি, শুধু একটা পরিচিতি লিখছি, কবিতাই তার পটভূমি, বর্তমান এবং অন্ধকার আগামী। তো আপনার কাছেও কবিতা নিয়ে বা আমার শিল্প সত্তা নিয়ে এটাই আসলে নিবেদন বা কথা, যে কবিতাই আমার পটভূমি, বর্তমান আর অন্ধকার আগামী। আলোকিত আর বললাম না, কারণ বিষয়টা অনির্দেশ্য। আচ্ছা, মানে আমি একটু জানতে চাই, যেহেতু আপনি যদিও পছন্দ করছেন না গদ্যের জগৎটাকে, কিন্তু যেহেতু ওই পথে আপনি হেঁটেছেন, এবং আমার জানা মতে আপনি প্রচুর গ্রন্থ সম্পাদনাও করেছেন, সেই জায়গা থেকে আমি গদ্যে পদ্যের ভেদাভেদ, সেলিম আলদিনের একটা সাক্ষাৎকারের শিরোনামই ছিল বোধহয়, বিচিত্রায় ছাপা হয়েছিল যে আমি গদ্য পদ্যের ভেদাভেদ মানি না। তো আমি যখন কমল কুমারের গদ্য পড়ি বা অমিয় ভূষণ মজুমদারের গদ্য পড়ি, সেইটা সুধীন্দ্রনাথ দত্তের কবিতার ভাষার মতো করেই একটা অন্যরকম জগৎ তৈরি করে। দীর্ঘ কবিতা বা গদ্য কবিতাই মনে হয়, গদ্য কবিতাই মনে হয়। তো সেইখানে আপনি আসলে এই গদ্য পদ্যের মিল বা ভেদাভেদটাকে কিভাবে দেখেন? না, আমিও আসলে বোরহেসের মতো বিশ্বাস করি যে এখন এসে আসলে শিল্প মাধ্যমগুলোর পারস্পরিক ভেদ চিহ্ন আসলে লুপ্ত হয়েই গেছে এক রকমের। তো এটা আমার কাছে সামাজিক ফর্ম হিসেবে বা সাহিত্যের যে সামাজিকতা আমি বলছি, যে আমাদের এখানে গদ্যকার হিসেবে বা আমার সেরকম নাই, যেমন রফিক আজাদ, আমার মনে আছে যে এরকম ছিলেন যে শহীদ কাদরী ভাই বলেছিলেন যে রফিক আজাদ মার কাছেও চিঠি লিখতেন না যে গদ্য লেখার ভয়ে। তো কবিতা নিয়ে আমার এমন কোনো নাই যে আমার কবি পরিচিতি খারিজ হয়ে যাবে, বা এমনও তো বাংলাদেশে এমন সময় গেছে অনেকে, বা এখনো আমি অনেকে দেখি যে নামের আগে কবি শব্দটা ব্যবহার করছে না, সেটার জন্য অনেকে সন্ত্রস্ত। তো কবিতার এত মৃত্যুর আগ পর্যন্ত আমি মনে করি মুম্বাই যে নোবেল বিজয়ী যে কবি, তারও কিন্তু সেই সংশয় আছে যে আসলে কি শেষ পর্যন্ত এটা কিছু হলো, কারণ এটা আপেক্ষিক। কারণ আপনি গণিতের শতশুদ্ধ কোনো সমাধান না যে আপনি বলবেন যে আপনার কবিতাটাই সেরা, এটা কোনো মানদণ্ড নাই, বা আদৌ আপনি কবি কিনা এটার কোনো মানদণ্ড, যেহেতু না শিল্প একটা অনুভবগ্রাহ্য বিষয়। বা সেই জায়গা থেকে ওইরকম কোনো চিন্তা আমার নাই, কিন্তু আমি তো খুব এনজয় করি, কারণ আমি পড়ি রীতিমতো প্রচুর। সেলিম আলদিনের কথাই বলেন, ব্যক্তিগত সূত্রে একই ক্যাম্পাসের হওয়ার সূত্রে উনি প্রায় যখন দেখা হতো সেটা বলতো যে তুই যেই মাধ্যমে বা কাজ করবি এর বিপরীত মাধ্যমে, শিল্প মাধ্যমে অন্যান্য জায়গাগুলো বেশি পড়বি। উনি যেমন প্রচুর কবিতা পড়তেন, উনি বললেন যে নাটকের অনেক সংলাপ এবং বর্ণনা আমার কবিতা থেকে আসে, আধুনিক কবিতা, অতি আধুনিক কবিতা, ইভেন প্রাচীন কবিতা, প্রাচীন কাব্য, দেহতত্ত্বের গান, কত কিছু থেকে যে রসদ সংগ্রহ করা যায়। তো আমি যখন প্রচুর মানে আত্মজীবনী পড়ি, স্মৃতিকথা পড়ি, প্রচণ্ড রাজনৈতিক বই, ধর্মতত্ত্বের বই, এবং সবকিছু নিয়ে আমার অপার আগ্রহ। এবং একটা সময় এমন হয় ডায়েরি লিখি প্রচুর, বা এখনো নানান প্রয়োজনে মানে ছদ্ম গদ্য লিখতে হয়, কিন্তু সচেতনভাবে যে প্রচুর একসময় অনেক বড় বড় গদ্য লিখেছি, প্রবন্ধ লিখেছি, সেগুলো আমার কাছে মনে হয় আমাকে ক্লান্তও করেছে অনেক, কারণ প্রচুর লিখেছি একটা সময়, সেই বইপত্রও বেরিয়েছে আমার। কিন্তু এটা নিয়ে আমার কোনো দিব্যি নাই। যদি এক সময় মনে আমার ইচ্ছা আছে এক সময় যে একটি উপন্যাস লেখা বা আত্মজীবনিক উপন্যাস লেখা, সেটার জন্য আমি মনে করি যে হয়তো আমি কবিতার মাধ্যমেই যথাযথ ভাষা সন্ধান করছি, যে ওইরকম একটা কিছু লেখার জন্য এই কবিতা হচ্ছে আসলে আমার ভাষা সন্ধানেরই চেষ্টা।
সিনেমা নিয়েও তো আপনার একটা তীব্র আগ্রহ, আপনার একটা বইও আছে, আমার সিনেমা ঘর, এবং আমি দেখেছি যে কি অপার বিস্ময়ে, কি মুগ্ধ হয়ে আপনি সিনেমা দেখেন, নোট নেন, এবং একটা সিনেমা দেখার পরপরই ওই সিনেমাটাকে নিয়ে একটা কবিতা লিখে ফেলেন। এবং এইটাও আরেকটা, এই যে আপনার সঙ্গে কথা বলছি, দর্শকরাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইতিমধ্যে আপনি জর্জ সেফারিস থেকে বোরহেস, কাফকা অনেকগুলো রেফারেন্স বলে ফেললেন, অনেকগুলো মহিরুহের নাম বলে ফেললেন, মোহাম্মদ রফিকের কথা বললেন, সেলিম আল দীনের প্রসঙ্গ আমি তুলে দিলাম। তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে চেনা অচেনা, দেশি বিদেশি অনেক মহিরুহর সঙ্গে আপনার এক ধরনের সংযোগ আপনার লেখার আছে। আপনার আপনি আব্বাস কিয়ারোস্তামিকে নিয়ে কবিতা লিখছেন, আমি দেখেছি যে আপনার কবিতায় এই কাফকা, বোরহেস, জীবনানন্দ এসে ভর করছে। এইটা কি খুব সচেতন ভাবে না আপনার জীবন আচরণে কবিতা এবং আপনার ব্যাপক পঠন পাঠনের কারণেই? এটা ভালো বলেছেন। আসলে এটা অবচেতন, আমি মনে করি শিল্প তো একটা সংসার, মানে আমি ভিতরে সেই সংসার অনুভব করি এবং সংসারটা যাপন করি, এবং সেই সূত্রেই কিন্তু চলে আসে, কোনো অনাত্মীয় হিসেবে না। বা আমি খুব সচেতন এই ব্যাপারে যে এটা যেন কোনো আরোপণ না হয়। এবং সচেতন বলতে কি, অটোমেটিকলি যখন ধরেন আমি এক দুপুরে এই যে পটেটো নিয়ে বেলাতারের মুভিটা দেখছিলাম, এবং এতই তীব্রভাবে দেখছিলাম যে বেলাতারের মুভি দেখতে দেখতে আমার একটা কবিতা লেখা হয়ে গেলো, কিন্তু পূর্ব পরিকল্পনাহীন। বা গদার যখন মারা গেল, গদারের ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছিল আজিজ মার্কেটে, তো আমি সহ 3-4 জন দর্শক সন্ধ্যার অন্ধকারে গদারের সেই 60-এর দশকের মুভি দেখছিলাম, যে তখন যেই সেখানে যে নারী ব্যবহৃত হয় এই পুঁজিবাদী সমাজ দ্বারা, এবং সে পালাদারের শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হয়। তো আমার মনে হচ্ছিল যে সেখানে আবার সিনেমাটা দেখার পর আমি ক্ল্যাপস দিচ্ছি, তো আমার মনে হচ্ছিল যে এই কাকে ক্ল্যাপসটা দিচ্ছি, এই নারীর এই নিয়তিকে, এই আমাদের সমাজের সাথেও সেটার কোনো দূরত্ব খুঁজে পেলাম না। তো ওইটা অটোমেটিকলি আমার মনে হলো যে এটা আমি ফেসবুক পোস্ট দিয়ে অথবা আপনার ধরেন মুভি রিভিউ দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবো না, যতটা কবিতায় ব্যাখ্যা করতে পারবো। তো এরকম অনেক বিষয় নিয়ে হয়েছে। এবং আসলে যে আপনাকে প্রথমেই যেটা বললাম যে অসুখ বিসুখ বা বৈরী পরিস্থিতিতে আমার অনেক কিছুই হয়। যেমন কোভিডের যখন বন্দি সময়ই কিন্তু আমি কখনো ভাবি নাই যে মুভি রিভিউ লিখবো। তখন কিন্তু আমার সিনেমা খোরদের আড্ডাখানা বলে একটা পেজ ছিল, তো আমার এক বন্ধু বললো যে তুমি এত মুভি দেখছো, লিখো। তো আমার এই টেস্ট অফ চেরি, থ্রু দ্য অলিভ ট্রিজ, ওগুলো দেখার পরেই প্রথম লেখা হলো। এবং দেশি বিদেশি অনেক তখন সিনেমা, এমন না যে আমার ভালো লাগলো যে অনেক মুভি মেকার যারা আমার পরিচিত তারা তখন আমার সিনেমা পাঠাতে লাগলো। তো একটা সময় এসে আমার মনে হলো যে, এবং আমার কোনো যেমন গুজারিশ যখন আমি দেখেছি, আবার অনেকের রুচি থাকে চলচ্চিত্রের একটা বাধা রুচি, তা আমি কিন্তু সব কিছুরই ভোক্তা। যেমন আমি বইয়ের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, শিল্পের ভ্রমণের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রেও তাই। গুজারিশ নিয়ে যখন আমি লিখলাম, আমার মনে হলো যে এটা আমার মানে ভিতর থেকে আমি লেখার একটা কবিতার মতোই তারা অনুভব করলাম। আবার আমাদের দেশের মানে অনেক জহির রায়হানের পুরনো মুভি বা আমাদের এখানকার সাম্প্রতিক অনেক মুভি, সেগুলো অটোমেটিকলি সেই লেখাগুলোর জন্য কোনো তাড়না অনুভব করতেন। তো কবিতার ক্ষেত্রেও তাই, কবিতার ভিতরে যখন চলে গেছে জীবনানন্দ। আমি একদিন কুমিল্লা থেকে ঢাকায় আসছিলাম, পথে একদিন দেখলাম যে ধূসর পাণ্ডুলিপি না কি নামে একটা কাপড়ের দোকান। তা আমার মনে হলো আর কি যে নানান জায়গায় তো এইভাবে দেখেছি, আমার নিজেকেই মনে হলো যে জীবনানন্দকে আমি নিজে নয়। তো ওই গল্পটা কিন্তু খুব শখের বসেই লেখা, যে কিন্তু এটার জন্য আমাকে চেষ্টা করতে হয় না যে জোর করে আমি জীবনানন্দ আনবো এবং মানুষ এটা পড়বে এবং সেটা নাম করবে, সেরকম কোনো ইচ্ছা। সেটা আমি দর্শককে জানাই যে আমি নিজেও সাক্ষ্য, যে আপনি আমি একসঙ্গে বসে একটা ফিল্ম দেখছি, দেখার পর আমি দেখলাম যে আপনি ব্যস্ত হয়ে গেলেন, কাগজ কলম নিয়ে লিখতে বসে গেলেন। তো এইরকম তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমার মনে হয় যে একজন যিনি যাপনেই কবি, জীবনযাপনের মধ্যেই কবি, তার পক্ষেই সম্ভব। আপনি যে শুরুতে একটা রেফারেন্স দিয়েছিলেন জর্জ সেফারিসের কথা, যে একটা কবিতা লেখার পর আরেকটা কবিতা লেখার মধ্যবর্তী সময়ে একজন কবি থাকে কি থাকে না। তো আপনাকে দেখে মনে হয় যে একজন সকল কবিতার মাঝখানেই থাকে, কারণ আপনার কবিতার বিন্দুগুলো এত গহীন এবং ঘন। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি বিকেলে একটা কবিতা লিখছেন, আবার রাতেও একটা লিখছেন, সেটা একটা সিনেমা নিয়ে হোক, পেইন্টিং নিয়ে হোক, সবকিছু আপনি কবিতায় ট্রান্সফর্ম বা ট্রান্সলেট করে ফেলছেন। তো আমি এই আপনার একটা ছোট্ট কবিতা দর্শকের উদ্দেশ্যে যদি বলেন পড়ি। অবশ্যই। কবিগণ। হেমন্তের অরণ্যে বসে আছে পোস্টম্যান শক্তি, তাকে সঙ্গ দিচ্ছে বিনয় মজুমদারের চিতাফুরে জাগ্রত একরাশ অঘ্রাণের অনুভূতি। অমল জীবন। চিঠি আসে কত রং খামের, সুধাময় একটি চিঠির প্রতীক্ষায় বুড়ো ডাকঘর আমি,
এখনো ঘুমোইনি। পিয়াস, আমার খুব ঈর্ষা হয়, এক ধরনের হিংসাও হয় আপনার কবিতা পড়লে। যেমন এই যে হেমন্তের অরণ্যে আমি এক পোস্টম্যান, শক্তির এই কাব্যগ্রন্থ আমি খুব ছোটবেলায় বলতে বোধহয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পড়েছি, কিন্তু সেটা নিয়ে আমি আমার কোনো সাহিত্যে আনতে পারিনি। আপনি সেটা একই কবিতার ভিতরে বিনয়কে, শক্তিকে এনে দিচ্ছেন এবং তাদের বইয়ের কথা বলে দিচ্ছেন। মানে ডাকঘর তো আমাদের পাঠ্যই ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে, অথচ এই যে আপনি ছোট্ট 4 লাইনের চিঠি আসে কত রং খামের, সুধাময় একটি চিঠির প্রতীক্ষায়, বুড়ো ডাকঘর আমি এখনো ঘুমোইনি। এই যে অমল, সুধা, ডাকঘর, মানে এই যে পঠন পাঠনকে সম্পৃক্ত করে, এই যে সিনেমা দেখাকে, গান শোনাকে, চিত্রকর্ম দেখাকে সম্পৃক্ত করে লিখতে পারার ক্ষমতা, এটা কি আসলে কোনো সহজাত ব্যাপার না চর্চার? আপনি এটা কিভাবে আয়ত্ত করেছেন? আমি আসলে যেটা আমার যাপনের ভিতরে এই ব্যাপারটা ছিল অনেক ক্ষেত্রে। আমি যখন আমার আর্লি অনেক ছোট মানে কিশোর বয়স থেকেই লিখি, হাত মকসদ ছিল, কিন্তু ওইগুলো নিয়ে আমার একটা ইয়েও ছিল যে এগুলো এক সময় বড় কিছু হবে বা এরকম কিছু হবে, আমি হয়তো প্রতিভার দাম পাচ্ছি না, মানে অঞ্জন দত্তের গানে যেরকম আছে। কিন্তু যখন আমি জাহাঙ্গীরনগরে গেলাম, জাহাঙ্গীরনগর বলছি এটা বিশেষ কারণে, ক্যাম্পাসে গিয়ে প্রথম আমাকে যেটা হর্ন করলো, মানে একটা ফটোগ্রাফি সোসাইটির পোস্টারে প্রথম দেখলাম আরো কিছু দৃশ্যাবলী দেখেছি জীবিতকালে যারা চিত্রায়িত হতে পারতো। এটা যে বিনয় মজুমদারের কবিতা তখন আমার জানা নেই। তারপর আমি খোঁজ নিয়ে জানলাম, পড়লাম মানে তার কবিতা ফিরে এসে চাকা, অঘ্রাণের অনুভূতি, এবং আমি খুব অবাক হলাম যে মানে এইটা বাংলা কবিতা এই জায়গায় এসে ঠেকেছে। এবং অবাক হবেন যে সেই রাতে আমার 2-3টা খাতা ভর্তি কবিতা আর কি, সেগুলো নেহাত কম না সংখ্যা, ফেলে দিলাম। তো পরে আমি দেখলাম এরকম তো অনেকের ক্ষেত্রেই, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, আমাদের যারা মান্য কবি, বা আমরা তো জানি এজরা পাউন্ডের কবিতা, ইলিয়টের কবিতা কিভাবে সম্পাদনা হয়েছে, তো ওইগুলো তো আমি তো সেই স্তরের কেউ না, বা ওই সময় আমার আধুনিক, অতি আধুনিক বা এখনকার কবিতা নিয়ে কোথায় এসে দাঁড়িয়েছে। আমি এটা বলছি 2000 আজ থেকে 20 বছর আগের কথা, 5-6 সালের দিকের কথা। তো সেই সময় আমার কিন্তু, এবং অনেকদিনকে আমি কিছু লিখতে পারি নাই এবং আমি বিভ্রান্ত ছিলাম আমি কি করব, কারণ জাহাঙ্গীরনগর ক্যাম্পাস এমন একটা জায়গা যে আমি কি অ্যাক্টিভিস্ট হব না ফিল্ম মেকার হব, অনেক কিছু হওয়ার সুযোগ ছিল, সবকিছুর অপার হাতছানি। তো অনেক পরে আমার নাচ প্রতিমার লাশ প্রথম যে বই 2009 সালে বের হয়, সেটার ক্যাম্পাস যখন প্রায় ছেড়ে দেয়, আমি মনে করি এর আগেই আমার লেখা আরও অনেক লেখা লিখেছি, পত্রপত্রিকায় বেরিয়েছে, কিন্তু ক্যাম্পাস যখন ছাড়িয়ে একটা বিচ্ছিন্নতা তৈরি হবে, ঠিক সময়টাই যে জন্য আমি বললাম যে শীত ঋতু আমাকে রোগাক্রান্ত করে, আবার আমার শিল্পের একটা আতুর ঋতু আর কি, ওই সময় আমার টানা লেখা মার্বেল ফলের মৌসুম শিরোনামে সিরিজটা বের হয়। এবং আমি সচেতন ছিলাম, এমন একটা লোভনীয় নাম, অনেকেই এই নামের প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু আমি প্রথম বই সচেতনভাবে নাচ প্রতিমার লাশ দিয়েছিলাম। আমার মনে আছে যে 60-এর দশকের প্রখ্যাত কবি আব্দুল মান্নান সৈয়দ, তিনি দেখা হয়েছিল এক জায়গায়, তিনি বলছেন কি আপনি তরুণ কবি, প্রথম বইয়ে লাশ টাস কেন? তা আমিও বললাম আপনিও তো তরুণ কবি ছিলেন, প্রথম বইয়ে অন্ধ হয়ে গেলেন কেন, জন্মান্ধ কবিতা করছি। তো উনি এটা খুব এনজয় করলেন। এবং আমার এই সময়টা তখন মনে হয় আর কি মুম্বাই, যে এই যাত্রাটা, স্থান একটা অনেক বড় ব্যাপার, যে স্থানের কথা আপনি বললেন বা সময়ের কথা, ওই যাত্রার মধ্যে আমার ক্যাম্পাসেও কিন্তু এগুলো ছিল। আমি জাহাঙ্গীরনগর নিয়ে একটা লেখায় আমি লিখেছিলাম যে আমি অভেদ করতে পারি না নিজেকে। এই দেখছি যে নাতবতী অনাথবোধ হচ্ছে শাওলি মিত্রের, এদিকে হচ্ছে সিলভিয়া প্লাতের মুভিটা দেখছি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ফিল্ম সোসাইটি দেখাচ্ছে গ্যাস মাস্কে কি করে মুখ গলিয়ে দিচ্ছেন, এবং আবার এইদিকে সেলিম আলদিন, মোহাম্মদ রফিক বা এইসব আড্ডায় কবিতা পড়া হচ্ছে, শঙ্খ ঘোষের চুপ করো, শব্দহীন হও, মানে নানান ধরনের মিশেল। আবার এদিকে আমরা তো কোনো চুপ ছিলাম না, নানান ধরনের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, বিরুদ্ধে জহির রায়হানের নামে অডিটোরিয়ামের নামকরণ নিয়ে আন্দোলন হচ্ছে, এবং সেখানে আমরা নিজেরাও সামিল ছিলাম। এই সমস্ত কিছু রং রূপ রস, মানে শিল্প নানানভাবে উপচে পড়েছে, সেটার ভিতরে রক্তাক্ততা ছিল, অনেক কিছু ছিল, শুধুমাত্র একমাত্রিক বিষয় ছিল না আসলে। তো ওই সময় থেকে এই বিষয়গুলো চলে এসছে আমার কবিতায়। এটা আসলে কোনো সচেতন চেষ্টা আমাকে করতে হয় নাই, এটা সফল কিনা আমি জানি না, তবে আমি এটাকে আলাদা ভাবতে পারি না। আমার পঠন, যাপন, দর্শন সবকিছুই কোনো না কোনোভাবে আমার কবিতা, এবং আমি এখন মনে করি মুম্বাই যে সবকিছুই আমার যা, সেটা কবিতায় আসলে ব্যক্ত করা যায় যদি আমি চাই, এবং সেটা কবিতা হলো কিনা সেটা নিয়ে আমার কোনো সচেতনতা নেই, কিন্তু আমার ভালো লাগে যখন অনেককে কমিউনিকেট করতে পারি। কারণ যে কবিতাটি আপনি পড়লেন অমল জীবন, সেটা লেখার পর একজন বলছিল যে এটা কে বুঝবে যে এটা ওই ফিলোসফিতে লেখা। তো আমি অবাক হলাম যে আমার তৃতীয় বই গোধূলি গুচ্ছতে এই কবিতাটা ছিল। ওই রাতেই যে বইমেলা থেকে একজন বইটি কালেক্ট করলো, সে গান গায়, মানে গানের চর্চা করে ঢাকা ইউনিভার্সিটি, রাতেই সে আমাকে এটা মিউজিক করে পাঠালো, যে তার এত ভালো লেগেছে। তো আমি বললাম যে ওইটা যে গানে আনা যায়, কিন্তু তাকে কিন্তু বুড়ু ডাকঘর
এবং ডাকঘর যে কখনো ঘুমায় না, এই অনুভূতিটাই তাকে স্পর্শ করেছে। তো আমি মনে করি যে শিল্প অনেকে এখন যেটা বলে, আপনাকেও সেই অভিযোগ নিশ্চয়ই শুনতে হয়, একটা জনপ্রিয় অভিযোগ যে আধুনিক কবিতা বা আধুনিক সাহিত্য যোগাযোগ করতে ব্যর্থ। কিন্তু আমি মনে করি যদি সাহিত্য বা শিল্প হয়ে থাকে, অবশ্যই এটা যোগাযোগের সেতু তৈরি করবে। সেটা আজ না হোক কাল, প্রত্যক্ষ না হোক, একেবারে অনেক গহনে গিয়ে সেটা করবে। বাহ, খুব ভালো বলেছেন পিয়াস। আরেকটা জিনিস আমি লক্ষ্য করি, আপনাকে আমি চিনি সেই মার্বেল ফলের মৌসুম থেকে, বা তার আগে বোধহয় নাচ প্রতিমা, ওই সময় থেকে আমি চিনি। তা আমি দেখেছি যে আপনি এই আব্দুল মান্নান সৈয়দের কথা বললেন, মোহাম্মদ রফিকের কথা বললেন, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, এদের সবার সঙ্গে কম বেশি আপনার খুবই হৃদ্যতা, ঘনিষ্ঠতা ছিল। তো এই অগ্রজদের, এবং সবচেয়ে বড় কথা যে এইটা শুধুমাত্র একটা মানে শ্রদ্ধার সম্পর্ক ছিল না, এক ধরনের বন্ধুত্বপূর্ণ জায়গাও ছিল। এবং এই যে মহিরুহ বিশাল অগ্রজ আমাদের কবি লেখকরা ছিলেন, তাদের প্রতি কিন্তু আপনি যথেষ্ট ট্রিবিউট দিয়েছেন আপনার বিভিন্ন লেখায়। তারপরেও একটি কাজ আপনি যেটি করছেন, যে এদের অনেকের অনেক অপ্রকাশিত লেখা, ডায়েরি, অনেক কিছু আপনি সম্পাদনা করেছেন। তো এইটা তো, এই যে কাজগুলো, এইটাকে একজন কবির কাজ হিসেবে কিভাবে আমি ব্যাখ্যা করতে পারি? আসলে এটা যেটা বললাম আমার যাপনেরই অংশ। আমি যখন কুমিল্লায় ছিলাম, মানে আমার আর্লি শৈশব কৈশোর, তখন থেকে যখন বিশেষ করে আত্মজীবনী পড়ার প্রতি আমার খুব ঝোঁক ছিল। আমার মনে হয় আব্দুল আবু সাঈদের ভালোবাসার সাম্পান, এটা না বললে অন্যায় হবে, আব্দুল মান্নান সৈয়দের স্মৃতির নোটবুক, এই দুটা বই আমাকে খুবই খুবই আলোড়িত করেছে ঢাকায় আসার ব্যাপারে। ঢাকায় মানে কি, ধরেন কুমিল্লায়ও আমি খুব, আমার শহরে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের ছাত্র শচীন দেব বর্মন, এটা আমি সবসময় গর্ব, মানে ভিতরে লালন করতাম। বুদ্ধদেব বসুর জন্ম আমাদের ওখানে, যদিও তার বিক্রমপুর অন্যান্য জায়গায় পরবর্তী এবং ঢাকায়, কিন্তু নজরুলের সারা শহরময় নজরুলের পদচারণা ছিল, এগুলোর পটভূমি তো ছিলই। কিন্তু আমার একটা ক্ষুধা ছিল যে এই যখন বইগুলো পড়ছি আমি দেখছি যে 60-এর দশক আমার সামনে জ্বলন্ত হয়ে দেখা দিচ্ছে, যে এরা, এবং তাদের, আমার একটা ইয়ে ছিল যে যাদের দেখার তীব্র বাসনা ছিল। ঢাকায় আমি আসার আগে অনেকে মারা যায়, যেমন আহমদ সোফা, আহমদ শরীফ, তারপরে ধরেন আরো অনেকের সাথে, শিকদার আমিনুল হক। আমার এখনো মনে আছে যে শিকদার আমিনুল হকের আপনার লেখাও আমি সেখানে প্রথম পড়ি, সুবর্ণরেখা আজকের কাগজের মার্গারেট অ্যাটউডের উপর আমার ধারণা একটি লেখা ছিল আপনার, ওইটা আমি পড়েছি। তো সেখানে শিকদার আমিনুল হকের একটি কবিতা, আমার বোঝার কথা না ওই বয়সে, তো একটা মধ্যবিত্ত ব্যর্থ মানুষের জীবনপঞ্জি এরকম একটা ছিল। শিকদার আমিনুল হকের কবিতা ফায়ার প্লেসে আগুন জ্বলছে, তার কবিতা যেমন ফরাসি একটা পটভূমি, কিন্তু বাঙালি একটা ভাগ্যাহত যুবক বা মানুষ। সেই লোকটা একদিন আমি ইংরেজি খবরে রাতে শুনলাম, আমার এখনো মনে আছে, এমিনেন্ট পোয়েট শিকদার আমিনুল হক ইজ নো মোর। তো আমার মনে হলো আশ্চর্য কাণ্ড, ওনার সাথে দেখা হওয়ার আমার ইচ্ছা ছিল। বিমর্ষ তাতার বা আপনার কাফকার জামা, এইরকম ধরনের যে বইগুলো, হ্যাঁ সুলতা। তো আমার একটা ইয়ে ছিল, কিন্তু এসে যাদের পেলাম, ধরেন আল মাহমুদ তখনও বেঁচে ছিল, শামসুর রহমান ছিলেন, মান্নান সৈয়দ হক, শহীদ কাদের সাথে আমার পরবর্তী ফোনে আলাপ হয়, অফিসের কর্মসূত্রেও অনেকটা হয়েছে, কিছুটা আমার বাংলা একাডেমিতে কার্যসূত্রেও অনেকের সাথে সেই সংযোগটা হয়েছে। কিন্তু তীব্র একটা ক্ষুধা ছিল যে তাদের যে অভিজ্ঞতা, সেটা তো আমি বইয়ের পাঠ্যের মাধ্যমে আমি জানতে পারবো না। মানে ওই এ থেকেই আড্ডা হয়েছে, তাদের সাথে নানা সংযোগ হয়েছে, তাদের কাজ অনেক ক্ষেত্রে আমার নিজের কাজ মনে হয়েছে। অনেকে বলেছে এই করতে গিয়ে আমার নিজের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমি মুম্বাই আজকে এখন পর্যন্ত বলি, আমার মনে হয় না এটা আমার উপার্জনই মনে হয়, কারণ এটা শিল্প শুধুমাত্র নিজে লিখে যাওয়া, নিজে প্রকাশ, সেটার মধ্যেও না। আমি যখন আড্ডা দিই বন্ধুদের সাথে বা এ করি, একবারও আমার মনে হয় না যে আমি হাসান আজিজুল হককে দেখেছি যে এত বড় মাপের লেখক, রাজশাহীতে যখনই গিয়েছে, একটা অজ্ঞাত পরিচয় লেখক, কখনোই বলবেন না যে এখন তুমি যাও আমি লিখবো, হয়তো প্রয়োজন জিনিসটা, কিন্তু আমি তাকে কখনো দেখি নাই কিভাবে উনি লিখছেন, এটি ম্যানেজ করে নিচ্ছেন। তা আমার কাছে, এবং আমি যেমন অগ্রজদের সাথে মিশেছি, এখন আমার ভালো লাগে যে প্রচুর অনুজ, মানে আমার চেয়ে অনেক বয়সে যারা ছোট মাত্র লিখছে, তারা সবাই আমাকে, অনেকেই বইয়ের পাণ্ডুলিপি পাঠায়, আমার নিজের সময় ব্যয় করেও আমি এগুলো পড়ি, কারণ আমার মনে হয় এটা আমারই কাজ। এবং অনেকে মতামত চায়, কেউ ভূমিকা লিখতে বলে, সবাই তো আমি পারি না, আমার শারীরিক কিছু অসুস্থতা এবং অন্যান্য কারণে অনেক ক্ষেত্রেই অনেক বিক্ষিপ্ত থাকতে হয় ইদানিং। কিন্তু আমার অফিসে অনেকে আসে, তারপর সবকিছু ম্যানেজ করতে পারে না। কিন্তু আমার মনে হয় যে এই সবকিছু মিলে আমরা একটা শিল্প, একটা পরিবার, তো সেই পরিবারের অন্যদের কাজ আমারই কাজ, সেটা আলাদাভাবে আর দেখা হয় না। আপনার বই তো কতগুলো হলো? আমার গদ্য, অন্যান্য বিষয়, সেই বইগুলোর কথা এখন আর বলতে চাই না। কবিতার বই 15-16টা,
আর সামনে বইমেলায় গত বছর আমার কোনো বই বের হয়নি, আমি একটি পণ নিয়েছিলাম যে 24 সালটা আমি সম্পূর্ণ বিশ্রাম নিব, এবং আমি এক বইমেলায় মানে বাংলা একাডেমিতে কর্মসূচিতে কাজ করে আমি একদিনও বইমেলায়ও জাননি যাই। আপনি, হ্যাঁ। তো সেটার সাথে আমার মনে হয়েছিল মুম্বাই যে ফাল্গুন যে একটা ঋতু কাজের চাপে এবং বইমেলাতে আমি সেটা ভুলে যেতে বসছিলাম, এবং আমি গত বছরটা আমার মনে হয় যে আমার একটু প্র্যাকটিস হয়েছে যে এই শিল্প থেকে যদি কখনো বিযুক্ত হতে হয় সেটারও প্র্যাকটিস কিরকম হতে পারে, সেটার আমি একটা ড্রেস রিহার্সালের মতো আমি দিলাম, যে সব ধরনের অভিজ্ঞতাই আসলে কবি না মানুষেরই দরকার আছে, এই অ্যালিনিয়েশনটা এবং দেখতে চাইলাম যে শিল্প থেকে দূরত্ব থাকার চেষ্টাটা করতে কেমন লাগে আর কি। খারাপ না, আমার ভালোই লেগেছে। নতুন বই কি কি আসছে? আচ্ছা, নতুন আমার নিজস্ব বই একটি আসছে, রূপকথার রাস্তাঘাট, মানে শেষ পর্যন্ত এই নামটাই ফাইনাল করেছে, অনেক নাম ছিল। রূপকথার রাস্তাঘাট, এটা বেঙ্গল বুকস প্রকাশ করছে। আরেকটি বিষয় হচ্ছে, এবং এই বইটা একটু বড় হবে, গত 2 বছর আমার অনেক কবিতা জমেছে, তো এগুলো এখন ঝাড়াই বাছাই করছি। আর আমার প্রায় 100 কবিতা অধ্যাপক আলমগীর মোহাম্মদ তিনি অনুবাদ করেছেন ইংরেজিতে স্বতঃস্ফূর্তভাবে তার নিজস্ব ভালো লাগা থেকে। সেই বইটিও বেঙ্গল বুকস থেকে বেরোবে, নিউ নর্মাল এন্ড আদার পয়েন্টস। প্রফেসর এমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী সেটা একটি ফরওয়ার্ড লিখেছেন। আর সবচেয়ে আনন্দের বিষয় যেটা আমি মনে করি যে যেটা মূল্যায়ন বা অর্জন সেটা জীবদ্দশাই হওয়া উচিত। আমাদের সামনেই আমরা দেখেছি আসলে অমূল্যায়িত অবস্থায় কত মানুষ চলে যেতে, মৃত্যুর পর কি হচ্ছে সেটা নিয়ে আসলে আমার কোনো আগ্রহ নাই। একটা বই আসছে, তো আমার কবিতা নিয়ে বিশেষ করে আমি বলবো যে নিয়াজ মাহমুদ দীর্ঘদিন যাবৎ সে লিখছে, এবং প্রথম নিঝুম মোল্লার বইয়ের উপর একটা লেখা লিখেছিল, এবং করতে করতে প্রায় 10টি বইয়ের উপর আলোচনা লিখেছে, এবং এটি পূর্ণাঙ্গ গ্রন্থ হিমবে হালা কিংবা পিয়াস মজিদের কবিতা। সেই বইটি বের হচ্ছে বেঙ্গল বুকস থেকে। তো 3টি বই এক জায়গা থেকে বেরোচ্ছে, যে পাঠক আমাকে, আমার অনুদিত আমাকে এবং গবেষিত আমাকে একসাথেই পাবে এক জায়গা থেকে, বেঙ্গল বুকসে বইমেলা 25-এ। মানে কবি পিয়াস মজিদ এবং তার কবিতার আলোচনা একই সঙ্গে বাংলা এবং ইংরেজিতে আমরা পেয়ে যাচ্ছি। এটা বড় প্রাপ্তি বা সৌভাগ্য বলা যেতে পারে। তো কথা বলতে খুবই ভালো লাগছিল পিয়াস, কিন্তু একটা সময়ের স্বল্পতা তো থাকেই আমাদের। তো আপনার দীর্ঘ লেখক জীবন, কবি জীবন, লেখক বলবো না, কবি বললেই আপনি আনন্দ বোধ করেন, আপনার আনন্দময় কবি জীবনের প্রত্যাশা এবং প্রার্থনা করছি। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টক অনুষ্ঠান। আজকে আমাদের অতিথি ছিলেন পিয়াস মজিদ। আশা করছি আবার শীঘ্রই নতুন অতিথি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।